তোমাদেরই ডিমান্ড ছিল থার্মোডাইনামিক্স। তো আজ তাপগতিবিদ্যা বা থার্মোডাইনামিক্স এই চ্যাপ্টারটা আমরা রিভিশন করব। ওকে, আর প্রত্যেকটা ভিডিওর মতো এই ভিডিওর শেষেও এই চ্যাপ্টার থেকে কিছু ইম্পর্টেন্ট টপিক, ইম্পর্টেন্ট কোশ্চেন আমরা শেষে হচ্ছে গিয়ে দিয়ে দেবো। তোমরা স্ক্রিনশট নিতে পারো বা আমার যে টেলিগ্রাম চ্যানেল আছে তার লিঙ্ক আমি দিয়ে দেবো ডিসক্রিপশনে, সেখান থেকে তোমরা পিডিএফ পেয়ে যাবে। ওকে, তো চলো সময় না করে শুরু করা যাক। দেখো, তাপগতিবিদ্যা এই চ্যাপ্টারটায় অনেকগুলো ভৌত রাশি বা ফিজিক্যাল কোয়ান্টিটি সম্পর্কে জানতে হয়। কয়েকটা নাম আমি তোমাদের বলে দিই, যেমন ধরো তাপ, তাপগতিবিদ্যা শুরু হয়েছে তাপ এই ওয়ার্ডটা দিয়ে, তো তাপ সম্পর্কে জানতে হবে, কার্য সম্পর্কে জানতে হবে। নতুন কিছু জিনিস আছে যেমন ইন্টারনাল এনার্জি বা আভ্যন্তরীণ শক্তি, তার সঙ্গে ধরো এন্ট্রপি, এইরকম কিছু কিছু জিনিস আমাদের জানতে হবে। এবার এই চ্যাপ্টারে প্রথমে এই ফিজিক্যাল কোয়ান্টিটি গুলোকে, ভৌত রাশিগুলোকে কয়েকটা দুটো পার্টে ভাগ করা আছে। একটার নাম হচ্ছে কি পাথ ফাংশন, আর একটার নাম হচ্ছে কি স্টেট ফাংশন। দেখো, পাথ ফাংশন আমরা মেনলি দুটো হবে, একটা হচ্ছে কি কিউ, কিউ বলতে কি না তাপ, আর ডব্লিউ বলতে হচ্ছে কি ওয়ার্ক। মেনলি এই কিউ আর ডব্লিউ কে হচ্ছে কি পাথ ফাংশন বলা হয়। কেন না এরা ডিপেন্ড করে পাথের উপর। কোন একটা প্রসেস যে পাথে বা যে ওয়েতে হচ্ছে সেই ওয়ে বা পাথের উপর ডিপেন্ড করে বলে এই কিউ আর ডব্লিউ কে পাথ ফাংশন বলা হয়। বাকি বিশেষ করে যা কিছু আছে আমাদের এই চ্যাপ্টারে আপাতত তোমরা মনে রাখতে পারো, প্রেসার, ভলিউম, টেম্পারেচার, ইন্টারনাল এনার্জি, এন্ট্রপি বা আরো কিছু আছে, এগুলো প্রায় কি হয় না এরা পাথের উপর ডিপেন্ড করে না। এরা কোন একটা প্রসেসের ইনিশিয়াল স্টেজ আর ফাইনাল স্টেজ এই দুটো জিনিসের উপরই হচ্ছে কি ডিপেন্ড করবে। তাই এদেরকে স্টেট ফাংশন বা আমি বলতে পারি ইনিশিয়াল স্টেট বা ফাইনাল স্টেট, তাই এদেরকে স্টেট ফাংশন বলা হয়। ওকে, দেখো এই ইউ বলতে কি বললাম না ইন্টারনাল এনার্জি বা আভ্যন্তরীণ শক্তি। এবার আভ্যন্তরীণ শক্তিটা কি? দেখো এখানে মেনলি আমরা হচ্ছে গ্যাস নিয়েই হচ্ছে কি পড়াশোনা করব। এবার একটা গ্যাসকে যদি আমি একটা পাত্রে রাখি, আবদ্ধ পাত্রে রাখি, তাহলে ওই গ্যাসের মধ্যে কিছু গ্যাসের পার্টিকেলস থাকবে। সমস্ত পার্টিকেলের যে কাইনেটিক এনার্জি আর পোটেনশিয়াল এনার্জি তাদের যে সমষ্টি হবে সেটা কি হচ্ছে গিয়ে আভ্যন্তরীণ শক্তি বা ইন্টারনাল এনার্জি বলবো। এবার একটা কথা, যদি আইডিয়াল গ্যাস হয় বা বিশেষ করে গ্যাসের ক্ষেত্রে আমরা বলতে পারি আইডিয়াল গ্যাস হলে আরো ভালো, তার ক্ষেত্রে কি হয় আমরা জানি আইডিয়াল গ্যাসের প্রত্যেকটা পার্টিকেল কি হয় না ছুটতে থাকে, মোশনে থাকে, গতিশীল থাকে। আর যদি কেউ গতিশীল থাকে তার কি পোটেনশিয়াল এনার্জি বা স্থিতিশক্তি থাকবে? থাকবে না। তো আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে আমরা বলতে পারি যে ইউ বা ইন্টারনাল এনার্জি ফাংশন অফ টি বা টেম্পারেচার, টেম্পারেচারের উপর ডিপেন্ড করে। কারণ কি টেম্পারেচার যদি বাড়ে, তাপমাত্রা যদি বাড়ে, দেন পার্টিকেল গুলোর ভেলোসিটি বাড়বে বা বেগ বাড়বে, আর বেগ বাড়া মানে গতিশক্তি বাড়বে। কারণ গতিশক্তি সমান কি হয় না হাফ এম ভি স্কোয়ার। গতিশক্তি সমান আমরা জানি হাফ এম ভি স্কোয়ার। যদি টেম্পারেচার বাড়ে তাহলে হচ্ছে কি বেগ বাড়বে, বেগ বাড়লে হাফ এম ভি স্কোয়ার বা গতিশক্তি বাড়ছে, আর গতিশক্তি বাড়া মানে হচ্ছে গিয়ে ইন্টারনাল এনার্জি বা আভ্যন্তরীণ শক্তি বাড়বে। তার মানে আমরা বলতে পারি যে ইন্টারনাল এনার্জি হচ্ছে ফাংশন অফ টি বা টেম্পারেচার। ওকে, এবার এখানে একটা আমরা প্রমাণ আমাদের দেয়। কেমন প্রমাণ দেয় না সিপি মাইনাস সিভি ইকুয়ালস টু আর প্রমাণ করো। তো এখানে তো আমরা রিভিশন করব, অত প্রমাণ আমরা দেখব না। সূত্রটা তোমরা মনে রাখবে যে সিপি মাইনাস সিভি ইকুয়ালস টু আর। এখন মনে হবে যে স্যার আপনি এখানে এতগুলো সিপি মাইনাস সিভি এতগুলো জিনিস লিখেছেন। তার কারণ হচ্ছে কি তোমাদের যখন অঙ্ক করতে দেয়, নিউমেরিক্যাল কোশ্চেন দেয়, সেখানে কি হয় না এমন কোশ্চেন দেয় যে কখনো এই সূত্রটাও কাজে লাগতে পারে, এটাও কাজে লাগতে পারে, এটাও এটা। তো কখন কখন আমি কোনটাকে ইউজ করবো সেটা তোমাদের একটু বলে দিই। তার আগে দেখো এই সিপি আর সিভি কি? সিপি আর সিভি এগুলো হচ্ছে গিয়ে স্পেসিফিক হিট। ওকে, সিপি কখন বলছি না যখন প্রেসার কনস্ট্যান্ট থাকছে, আর সিভি যখন ভলিউম কনস্ট্যান্ট থাকবে। আমাদের মাথায় রাখতে হবে এই যে সিপি সিভি বলছি বা স্পেসিফিক হিট, এর ইউনিট কি? দেখো যদি আমি এসআই তে বলি তাহলে এর ইউনিট হচ্ছে গিয়ে জুল মোল ইনভার্স কে ইনভার্স। এইবার দেখো
তোমরা এটা মুখস্থ রাখবে, যদি 1 মোল গ্যাসের ক্ষেত্রে আমি সূত্রটাকে লিখি, যেটা বেশিরভাগ ক্ষেত্রে আমাদের প্রমাণ করতে দেয়, যেটাই আমরা সবচেয়ে বেশি লিখি, Cp - Cv = R, এগুলো সব কিন্তু ক্যাপিটালে আছে, ঠিক আছে। যদি 1 মোল গ্যাসের ক্ষেত্রে লিখি, যদি CpCv বা স্পেসিফিক হিট জুল এককে থাকে, জুল একক মানে এই যে যেটা লিখেছি জুল পার মোল পার কেলভিন, তখন হচ্ছে কি Cp - Cv = R লিখে দেব। আর যদি এই যে Cp বা Cv বা স্পেসিফিক হিট আমি শুধু C লিখে রেখেছি এখানে, তার ইউনিট যদি ক্যালোরি পার মোল পার কেলভিন হয় বা মানে ক্যালোরি এতে হয়, তাহলে কেমন দেখতে লাগবে না ক্যালোরি পার মোল পার কেলভিন যদি এইরকম থাকে, তখন কি হবে না Cp - Cv = R/J, ঠিক আছে, J হয়ে যাবে। এবার যদি এটা 1 মোল না দিয়ে 1 গ্রাম দেয়, তখন কিন্তু এগুলো সব স্মল হয়ে যাবে, Cp - Cv = স্মল আর, এগুলো সব স্মল, আর Cp - Cv = R/J। বাকি তো বুঝতেই পারছো, যখন জুল হবে তখন শুধু, আর যখন ক্যালোরি হবে তখন R/J। এবার মনে রাখতে হবে এখানে যে এই আর স্মল আর বলতে কি না ক্যাপিটাল আর যা ছিল বাই এম, আর এই এম কি আমাকে যে গ্যাসের কথা বলবে, জানি আমরা এখানে মেনলি গ্যাসের কথাই বলছি, যে গ্যাসের কথা বলবে তার অ্যাটমিক মাস হচ্ছে গিয়ে ক্যাপিটাল এম। আশা করি বোঝা গেছে, 4টা সূত্র 4 রকম ভাবে তোমরা মনে রাখবে। দেখো নেক্সট হচ্ছে কি ওয়ার্ক। ওয়ার্ক তো আমরা বুঝতে পারছি কি জিনিস, কাজ। এবার ওয়ার্কের একটা ইকুয়েশন আছে, একটা সিলিন্ডারে যদি গ্যাস থাকে, সেই গ্যাসের যদি ভলিউম চেঞ্জ হয়, তখন ওয়ার্কের ইকুয়েশন কি হবে না W = P del V, ঠিক আছে। এই del V বলতে কি না V2 - V1, দুটো ভলিউমের মধ্যেকার পার্থক্য, এটা হচ্ছে কি ওয়ার্কের ইকুয়েশন। যে কোনো ক্ষেত্রে ওয়ার্কের ইকুয়েশন হচ্ছে কি এরকম হয়ে যাবে স্বাভাবিকভাবে। এবার এই চ্যাপ্টারে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস, এটা হচ্ছে কি কয়েকটা প্রসেস সম্পর্কে পড়তে, ওকে। এই প্রসেসে সবার প্রথম আমরা দেখব যে কি লেখা আছে না আইসোকোরিক, ঠিক আছে, যেখানে ভলিউম হচ্ছে গিয়ে কনস্ট্যান্ট থাকে। ভলিউম যদি কনস্ট্যান্ট থাকে তাহলে আমরা del V = 0 বলতে পারি। del V মানে কি ভলিউমের পরিবর্তন, ভলিউম কনস্ট্যান্ট মানে কি ভলিউমের পরিবর্তন হচ্ছে না, তাহলে ভলিউম কনস্ট্যান্ট মানে V কনস্ট্যান্ট মানে del V = 0। এর স্বাভাবিক ইকুয়েশন কেমন হতে পারে, PV গ্রাফে যদি আমরা করি তাহলে হচ্ছে কি দেখো আমি একটা লাইন টেনে দিয়েছি, এই লাইনে দেখতেই পাচ্ছি P এর চেঞ্জ হচ্ছে, বাট V কিন্তু একই পয়েন্টেই পড়ে আছে, তাহলে V এর কোনো চেঞ্জ হচ্ছে না। আর del V = যদি 0 হয় তাহলে ওয়ার্কও 0 হবে, কারণ এখানে আমরা দেখেছি যে P del V হচ্ছে কি ওয়ার্কের ইকুয়েশন হয়। তো del V 0 মানে টোটাল ওয়ার্ক 0, তার মানে আইসোকোরিক, ঠিক আছে। আইসোকোরিকের বাংলা মানে যদি আমরা বলি তাহলে কি হবে না সম আয়তনিক যে প্রসেস, সম আয়তনিক যে পদ্ধতি, সেখানে কার্য হচ্ছে কি 0 হয়। গ্রাফটা তোমরা দেখতে পাচ্ছ। আইসোবারিক বা সমচাপ পদ্ধতি নাম শুনেই বুঝতে পারছি যে এখানে P হচ্ছে গিয়ে কনস্ট্যান্ট হয়ে যাবে, আর P কনস্ট্যান্ট মানে del P = 0, ওকে। কিন্তু P তো আছে, del P 0 কিন্তু P আছে, P কনস্ট্যান্ট, তো আমরা এখানটা লিখতে পারি যে W = P del V, ওকে। তো আইসোবারিকে কার্য হচ্ছে গিয়ে P del V হয়ে যাবে। নেক্সট সবচেয়ে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আইসোথার্মাল এন্ড অ্যাডিয়াবেটিক। আইসোথার্মালে থার্মাল কথাটা কি না টেম্পারেচার থেকে আমরা বলতে পারি। তো এখানে হচ্ছে গিয়ে T হচ্ছে গিয়ে কনস্ট্যান্ট, আর সঙ্গে সঙ্গে ইউও কনস্ট্যান্ট, ইউ আমরা জানি ইউও কনস্ট্যান্ট, ইউ আমরা জানি ইউ কি একটু আগেই দেখেছি, ইউ হচ্ছে কি ইন্টারনাল এনার্জি। আবার ইন্টারনাল এনার্জি আমরা দেখেছি যে টি বা টেম্পারেচারের উপর ডিপেন্ড করে। তো যদি টেম্পারেচার বা তাপমাত্রা কনস্ট্যান্ট হয় তাহলে অবশ্যই আভ্যন্তরীণ শক্তি বা ইন্টারনাল এনার্জি কনস্ট্যান্ট হবে, তার মানে del T ও 0 হবে, del U ও 0 হবে, ওকে। এবার এই আইসোথার্মাল প্রসেসটা একটু কেমন বলে দিই। এটা হচ্ছে কি খুবই স্লো প্রসেস, আমরা দেখতে পাচ্ছি খুবই স্লো প্রসেস। আর এর যে ওয়াল, যে সিলিন্ডারে আমি হচ্ছে কি গ্যাসকে রেখেছি তার যে ওয়াল, সেই ওয়ালটা কেমন হবে না কন্ডাক্টিং হবে। কারণ কি কন্ডাক্টিং হলে কি হবে, ধরো কোনো একটা সিলিন্ডারে আমি কিছু গ্যাস নিয়েছি, ধরো আমি প্রেসার দিলাম, তো প্রেসার দিলে কি হবে তার টেম্পারেচার বাড়তে থাকবে একটু একটু করে। এবার যদি আমরা কি বলেছি যে আইসোথার্মাল টেম্পারেচার কনস্ট্যান্ট, তাহলে আমি যদি এক্ষুনি বলছি যে টেম্পারেচার কনস্ট্যান্ট রাখতে হবে কারণ সে আইসোথার্মাল, এদিকে বলছি যে প্রেসার দিলে তার টেম্পারেচার বাড়বে। তো হচ্ছে কি না এই কন্ডাক্টিং ওয়ালটা সেখানে কাজ করছে। কন্ডাক্টিং ওয়াল কি করে না টেম্পারেচারকে
আমাদের হিটকে সিলিন্ডারের ভিতর থেকে গ্যাস থেকে পরিবেশে হচ্ছে কি ট্রান্সফার হতে সাহায্য করে। আমরা জানি কন্ডাক্টিং। তো কি হয়েছে না, যখনই হচ্ছে কি টেম্পারেচার বাড়ছে কিছু পরিমাণ হিট সিলিন্ডার থেকে কি হচ্ছে না পরিবেশে চলে যাচ্ছে, তার জন্য টেম্পারেচার কনস্ট্যান্ট থেকে যাচ্ছে। তো এইভাবে এটা আইসোথার্মাল। ওকে, এবার আইসোথার্মালের আমরা জানি প্রত্যেকটার ক্ষেত্রে পিভি গ্রাফ আমরা করছি, তো আইসোথার্মালের হচ্ছে কি পিভি গ্রাফ হবে। তো এর পিভি গ্রাফ হচ্ছে কি এইরকম দেখতে, যেটা আমরা জানি আয়তাকার পরাবৃত্ত, একে আমরা সমষ্ণলেখ বলে থাকি। ওকে, এবার এর আগের যে প্রসেসগুলো পড়লাম সেখানে আমরা ওয়ার্ক দেখেছি, তাহলে এখানেও আমাদেরকে ওয়ার্ক দেখতে হবে, মনে রাখতে হবে। এর ওয়ার্ক আমরা আপাতত মুখস্থ রাখবো, nRT লেন, ঠিক আছে, V2/V1। আর যদি P বা প্রেসার দিয়ে বলতে চাই তখন উল্টে যাবে P1/P2, কারণ দেখতে পাচ্ছি টেম্পারেচার কনস্ট্যান্ট থাকার কারণে এখানে বয়েলের যে সূত্র হয় সেরকম ভাবে P আর V হচ্ছে গিয়ে সম্পর্কে রয়েছে। কারণ কি না, আমরা বয়েল সূত্র থেকে জানি PV = কনস্ট্যান্ট, তো P আর V হচ্ছে কি ব্যস্তানুপাতিক, তাই এখানে V2/V1 যদি লিখি দেন এখানে P1/P2 লিখতে হবে। সূত্র মুখস্থ রাখবে nRT লেন V2/V1, nRT লেন V2/V1। ওকে, নেক্সট হচ্ছে কি অ্যাডিয়াবেটিক বা রুদ্ধতাপ প্রক্রিয়া। এখানে ডেল কিউ হচ্ছে কি 0, তার মানে বুঝতে পারছি কিউ কনস্ট্যান্ট। কিউ মানে কি তাপ কনস্ট্যান্ট, তার মানে তাপের পরিবর্তন শূন্য। এখানে কি হয়, তাপ যখনই কনস্ট্যান্ট, তাপের পরিবর্তন শূন্য, তার মানে একটা জিনিস তো বুঝেই গেছি যে এখানে ইনসুলেটিং ওয়াল হতে হবে, যে ভিতরে সিলিন্ডারের মধ্যে পাত্রের মধ্যে আবদ্ধ পাত্রের মধ্যে টেম্পারেচার বাড়ুক চাই কমুক, হিট কিন্তু পরিবেশের সঙ্গে যাতায়াত করতে পারবে না। ওকে, আর মনে রাখতে হবে এটা একটা সাডেন প্রসেস, হঠাৎ খুব কম সময়ে হয়, অ্যাডিয়াবেটিক প্রসেস। আচ্ছা, এরও একটা গ্রাফ আছে, এরও গ্রাফ দেখতে পাচ্ছি। এর গ্রাফটা আমরা নিচে লিখেছি যে একটু বেশি স্টিপার হয় বা একটু বেশি খাড়া হয়, ঠিক আছে। অ্যাডিয়াবেটিকের ক্ষেত্রে ওয়ার্ক কি হবে মুখস্থ রাখতে হবে আমাদের, P1V1 মাইনাস P2V2 বাই গামা মাইনাস 1। এটাকে আমরা এভাবেও লিখতে পারি, RT1 মাইনাস RT2 বাই গামা মাইনাস 1। দেখো, যখন আইসোথার্মাল বলছিলাম সেখানে পি আর ভি এর সম্পর্ক কেমন ছিল না, পিভি = কনস্ট্যান্ট। কিন্তু যখন অ্যাডিয়াবেটিক প্রসেস বলবো তখন পি আর ভি এর সম্পর্ক কিন্তু আগের মতো নয়, কারণ আগেরটা বয়েল সূত্র অনুযায়ী ছিল, কারণ টেম্পারেচার কনস্ট্যান্ট ছিল। কিন্তু এখানে তো টেম্পারেচার কনস্ট্যান্ট নয়, এখানে পি ভি টি তিনজনই পরিবর্তন হচ্ছে না কার না, হিট বা কিউ বা তাপের পরিবর্তন হচ্ছে না, তাই ডেল কিউ সমান 0। তাই তিনটের যেহেতু পরিবর্তন হচ্ছে তাহলে এখানে এই সূত্র তো হবে না, তাহলে কিরকম সূত্র হবে না, গামা = কনস্ট্যান্ট। এটাকে আরেকরকম ভাবেও লেখা যায়, পরীক্ষায় তোমাদের অনেক সময় কোশ্চেন দেয় কিন্তু, যে হয় এটা প্রমাণ করতে দেয় কখনো যে P_V গামা = কনস্ট্যান্ট, বা কখনো এটাও প্রমাণ করতে দেয় যে T_V গামা - 1 = কনস্ট্যান্ট, ঠিক আছে। ওকে, এবার যেটা বলছিলাম যে আইসোথার্মাল আর অ্যাডিয়াবেটিকের যে গ্রাফ আছে, এই গ্রাফ থেকে একটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন প্রত্যেকবার দেয়, ঠিক আছে। যে আইসোথার্মালের গ্রাফ বা সমষ্ণলেখ সেটা হচ্ছে গিয়ে কম খাড়াযুক্ত একটা গ্রাফ, আর যেটা অ্যাডিয়াবেটিক সেটা একটু বেশি খাড়া বা স্টিপার, ঠিক আছে। আমি এখানে দেখিয়ে দিয়েছি তোমাদের যে ডিপি/ডিভি অ্যাডিয়াবেটিক ইকুয়ালস টু, এই যে আমরা বলছি এটা একটু বেশি খাড়া বা বেশি, সেটা কত না তার ইকুয়েশন হচ্ছে কি এইভাবে লিখতে হয় যে গামা × ডিপি/ডিভি আইসোথার্মাল। এই ছবির সাহায্যে তোমাদেরকে হচ্ছে কি পরীক্ষাতে দেখাতে হবে, পরীক্ষাতে লিখতে হবে। এটা হচ্ছে গিয়ে স্টিপার মানে কি বলেছি অ্যাডিয়াবেটিক, আর যেটা কম স্টিপার সেটা হচ্ছে কি আমাদের আইসোথার্মাল। ওকে, নেক্সট যে আমাদের প্রসেস আছে সেটা হচ্ছে গিয়ে কি না সাইক্লিক প্রসেস। ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা প্রসেস। সাইক্লিক প্রসেস এমন একটা প্রসেস যেটা কোনো একটা পয়েন্ট থেকে শুরু হয়ে আবার সেই পয়েন্টে ফিরে আসে। ওকে, যার ইনিশিয়াল স্টেট আর ফাইনাল স্টেট এক, তাকে হচ্ছে আমরা বলবো সাইক্লিক প্রসেস। সাইক্লিক প্রসেসের ওয়ার্ক কি করে বার করব না, সাইক্লিক প্রসেসের যে গ্রাফ আছে, যে সাইকেলটা আছে, ওই সাইকেলের মধ্যেকার যে ক্ষেত্রফল, সেই ক্ষেত্রফলটাই হচ্ছে কি তার ওয়ার্ক হয়ে যাবে। ওকে, সাইক্লিক প্রসেসে যেহেতু দুটো পয়েন্ট বা দুটো মানে ইনিশিয়াল স্টেট আর ফাইনাল স্টেট সেম থাকছে, সেজন্য সাইক্লিক প্রসেসে ডেল ইউ শূন্য হয়। ডেল ইউ মানে আমরা কি জানি, চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জি বা আভ্যন্তরীণ শক্তির যে পরিবর্তন সেটা শূন্য, তার মানে আভ্যন্তরীণ শক্তি কনস্ট্যান্ট। ওকে, নেক্সট কি আছে রিভার্সিবল প্রসেস।
আর ইরিভার্সিবল প্রসেস। রিভার্সিবল প্রসেস সেটা যেটা বিপরীতমুখী প্রত্যাবর্তন হয়ে ফিরে আসতে পারে, সেটা হচ্ছে গিয়ে রিভার্সিবল প্রসেস। বিপরীতমুখী প্রত্যাবর্তন হয় এই প্রসেসে। আর ইরিভার্সিবল মানে কি, যার বিপরীতমুখী প্রত্যাবর্তন হয় না। ওকে, নেক্সট দেখো দুটো ল আমরা এখানে হচ্ছে গিয়ে পড়বো। অবশ্যই আরো ল আছে, সেকেন্ড ল আছে। দেখতে পাচ্ছি যে জিরোথ ল বা তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র। এটা কেমন না, মনে করো যদি আমি সহজে বলি, ধরে নাও a equals to b, যেটা আমি লিখেছি, ধরে নাও হচ্ছে কি a equals to b আর a equals to c। যদি a equals to b হয়, a equals to c হয়, দেন আমরা বলতে পারি b equals to c। বাট জিরোথ লটা তো এরকম লিখতে পারবো না। জিরোথ কেমন লিখবো, বলছে যদি a এবং b দুটো বস্তু হয়, সেই দুটো বস্তু যদি নিজেদের মধ্যে তাপীয় সাম্যাবস্থায় থাকে, আবার a এবং c এরাও তাপীয় সাম্যাবস্থায় আছে, তার মানে b আর c ও তাপীয় সাম্যাবস্থায় থাকবে। এটাই হচ্ছে গিয়ে শূন্যতম সূত্র। তাপগতিবিদ্যার ফার্স্ট সূত্র, ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স কি বলছে না, ডেল কিউ ইকুয়ালস টু ডেল ইউ প্লাস ডেল ডব্লিউ, আর ডেল কিউ ইকুয়ালস টু ডেল ইউ প্লাস পি ডেল ভি। ডি ডেল ডব্লিউ কে আমরা পি ডেল ভি আগেই লেখা দেখেছি, এখানে দেখেছি আমরা। ওকে, এবার এইখানে একটু আমাদেরকে কি দেখতে হবে না, এই যে থার্মোডাইনামিক্স অনেক সময় শর্ট কোশ্চেন দেয় যে থার্মোডাইনামিক্স কি ধরনের, ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স কি ধরনের ল। এটা আর কিছুই নয়, শক্তির সমতা সূত্র। ওকে, আচ্ছা এইখানে আরেকটা জিনিস আমাদেরকে দেখতে হবে, এই যে ইউ ইন্টারনাল এনার্জি, ওয়ার্ক কাজ আর হিট, কখন কোনটাকে প্লাস ধরবো কখন কোনটাকে মাইনাস ধরবো, খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। দেখো যদি কিউ বলি, কিউ মানে কি তাপ। যদি কিউ এর কথা বলি, কিউ হচ্ছে কি তাপ। যদি তাপ একটা সিস্টেম নেয় গেইন বাই দ্য সিস্টেম বা অ্যাবজর্ব বাই দ্য সিস্টেম, তখন সেই তাপটা হচ্ছে কি পজিটিভ হবে। আর যদি রিলিজ বাই দ্য সিস্টেম হয়, দেন সেটা হচ্ছে কি নেগেটিভ হবে। যদি ওয়ার্কের কথা বলি, ওয়ার্ক যদি ডান বাই দ্য সিস্টেম হয়, ডান বাই দ্য সিস্টেম, তখন হচ্ছে কি সেটা পজিটিভ হবে। মানে কি, ধরো একটা আমি সিলিন্ডারে গ্যাস রেখেছি, সেখানে একটা পিস্টন দিয়ে প্রেসারে রাখা আছে, যদি আমি তাকে প্রেসারটা একটু রিলিজ করি বা ওই গ্যাসটাকে যদি নিজের থেকে আমি আয়তনে বাড়তে সাহায্য করি, নিজের থেকে সে আয়তনে বাড়ছে, তাহলে কি হচ্ছে, সে নিজের থেকেই পিস্টনটাকে উপরের দিকে পুশ করছে। তাহলে এই কাজটা কে করছে, গ্যাস নিজে করছে। তাহলে ওই কাজটা হচ্ছে কি না, ডান বাই দা গ্যাস বা ডান বাই দা সিস্টেম, তখন সেটা পজিটিভ। আর যদি ওয়ার্ক ডান অন দা সিস্টেম হয়, যে আমি বাইর থেকে ফোর্স দিয়ে বল প্রয়োগ করে আমি তার প্রেসার দিচ্ছি, তার উপর কাজ করছি, তখন সেটা হচ্ছে নেগেটিভ। কারণ কি, ওয়ার্ক ডান অন দা গ্যাস, অন দা সিস্টেম। আর যদি ইন্টারনাল এনার্জি বা আভ্যন্তরীণ শক্তির কথা বলি, তখন হয়ে যাবে কি, যদি ইনক্রিজ করে সিস্টেমের ইন্টারনাল এনার্জি, যদি ইনক্রিজ করে তখন সেটা হচ্ছে কি পজিটিভ, আর যদি ডিক্রিজ করে দেন নেগেটিভ। এবার আসছে সেকেন্ড ল আর এন্ট্রপি কি জিনিস। দেখো এন্ট্রপিতে তোমরা মনে রাখবে কি, যে এন্ট্রপি হচ্ছে কি এক ধরনের বিশৃঙ্খলা, যেটা যদি কোনো প্রত্যাবর্তক পদ্ধতি বা রিভার্সিবল প্রসেস হয়, যেটা আমরা দেখলাম একটু আগে, তার ক্ষেত্রে এন্ট্রপি সবসময় ধ্রুবক থাকবে। আর যদি অপ্রত্যাবর্তক বা ইরিভার্সিবল পদ্ধতি হয় বা প্রসেস হয়, দেন হচ্ছে কি সেখানে বৃদ্ধি হবে কে না, এন্ট্রপি। আর আমাদের ইউনিভার্সে বেশিরভাগ প্রসেসই হচ্ছে কি ইরিভার্সিবল, এই জন্য ইউনিভার্সের এন্ট্রপি সবসময় বাড়তে থাকে। সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স, দেখো সেকেন্ড ল একটা হচ্ছে কি ক্লসিয়াসের আছে, আর একটা হচ্ছে কি কেলভিন প্ল্যাঙ্কের আছে। ক্লসিয়াস কি বলছে, দেখো বলছে কোন একটা স্বয়ংক্রিয় যন্ত্র সে কখনো একটা নিম্ন তাপমাত্রা থেকে উচ্চ তাপমাত্রায় তাপকে ট্রান্সফার করতে পারে না, এটা বলছে আমাদেরকে না ক্লসিয়াস। একই জিনিসকে একটু ঘুরিয়ে বলছে কে না, কেলভিন প্ল্যাঙ্ক। কি বলছে, বলছে কোনো একটা স্বয়ংক্রিয় যন্ত্র, যদি সেই স্বয়ংক্রিয় যন্ত্রকে আমরা কিছু তাপ দেই, তাহলে সেই তাপকে সে পুরোপুরি কার্যে রূপান্তরিত করতে পারে না, কিছু তাপ অবশ্যই নষ্ট হয়ে যাবে। এইটা হচ্ছে কি বলছে কে না, কেলভিন প্ল্যাঙ্ক। এই কাটা চিহ্নগুলো দিয়ে আসে, তার কারণ কি, পারে না, নিম্ন থেকে উচ্চতে হিটকে নিয়ে যেতে পারে না, তাই ক্রস। তাপকে পুরোপুরি কার্যে রূপান্তরিত করতে পারে না, তাই ক্রস দিয়েছি। ঠিক আছে, শর্টে মনে রাখার জন্য।
নেক্সট দেখো আমাদের দেখতে হবে হিট ইঞ্জিন বা তাপ ইঞ্জিন কি জিনিস। অ্যাকচুয়ালি তাপ ইঞ্জিনে যেটা বলা আছে সেটাই হচ্ছে কি কেলভিন প্ল্যাঙ্কের ঘটনাটাই বলা আছে, আর ক্লসিয়াসের যেটা বলা আছে ওটা হচ্ছে কি হিমাকের ক্ষেত্রে। দেখো তাপ ইঞ্জিনে কি হচ্ছে না, এখানে দুটো তাপ আধার থাকে, তাপ আধার দুটো। একটা তাপ আধার যেখানে যত পরিমাণ তাপ দাও না কেন তার তাপমাত্রার পরিবর্তন হয় না, আর একটা তাপ আধার যেখানে, ভুল বললাম সরি, একটা তাপ আধার যেখান থেকে হচ্ছে গিয়ে যত পরিমাণ তাপ নিয়ে নাও তার তাপমাত্রার কখনো ঘাটতি হয় না, আর একটা তাপ আধার যেখানে তুমি যত পরিমাণ তাপ দিয়ে দাও তারও তাপমাত্রার হচ্ছে কোনো পরিবর্তন হবে না। এটাকে নিম্ন তাপমাত্রার তাপ আধার বলে, যেটাকে T2 ধরা হয়, আর এটা T1 যেটা উচ্চ তাপমাত্রার তাপ আধার। এখান থেকে তাপকে নেওয়া হয় তা সত্ত্বেও এর টেম্পারেচার সেম থাকবে, এখানে তাপ দেওয়া হচ্ছে তা সত্ত্বেও এর টেম্পারেচার সেম থাকবে। আর মাঝে হচ্ছে কি একটা প্রসেস ঘটছে, বলছে মাঝে হচ্ছে কি ইঞ্জিন আছে যে একটা প্রসেস ঘটাচ্ছে। কি হচ্ছে না, এখান থেকে তাপ নিচ্ছে এবং সেই তাপ কত না Q1, সেই Q1 এর কিছুটা হচ্ছে গিয়ে কার্য হচ্ছে এবং কিছুটা হচ্ছে গিয়ে চলে যাচ্ছে T2 তে। ওকে, তো এটাকে আমরা লিখতে পারি কেমন না, Q1 = তাহলে অবশ্যই W + Q2 হবে। এখান থেকে এটাই হচ্ছে কি বাস্তবে একটা ইঞ্জিন, যদি এটা স্বয়ংক্রিয় ইঞ্জিন, কারণ স্বয়ংক্রিয় ইঞ্জিন আমরা কি বললাম, কেলভিন প্ল্যাঙ্ক বললো কি যে তাপ নিচ্ছে Q1 তার পুরোটা কার্য করতে পারবে না, কিছুটা সে নষ্ট করে দেবে। তাহলে ঠিকই আছে। তাহলে একটা তাপ ইঞ্জিনের এফিসিয়েন্সি বা কর্মদক্ষতা কত হবে না, আমরা জানি সবসময় কি হয় না, ইনপুট বাই আউটপুট। ইনপুট বাই আউটপুট এখানেও লেখা থাকতো যে ইনপুট বাই আউটপুট, সরি ভুল বললাম, আউটপুট বাই ইনপুট। তো আউটপুট এখানে কি আমি পাচ্ছি কি না হচ্ছে কি ওয়ার্কটা আমি পাচ্ছি, আর ইনপুট কি আমি তাকে দিয়েছি কি এই যন্ত্রটাকে না Q1 পরিমাণ তাপ দিয়েছি। তাহলে আউটপুট বাই ইনপুট এটাকে হচ্ছে ক্যালকুলেশন করলে 1 - Q2/Q1 ও লেখা যাবে, বা এটাকে আবার 1 - Q2/Q1 ও লেখা যায়। ওকে, মনে রাখবে এই যে ইকুয়েশন, এফিসিয়েন্সির যে ইকুয়েশন, প্রচুর পরিমাণে এখান থেকে অঙ্ক থাকে, একটা না একটা অঙ্ক এখান থেকে থাকবেই থাকবে। ওকে, নেক্সট হচ্ছে গিয়ে হিমায়ক। দেখো হিমায়কে কি বলছে যে এই যে স্বয়ংক্রিয় যন্ত্র যে নিম্ন তাপমাত্রা থেকে উচ্চ তাপমাত্রায় তাপকে নিয়ে যেতে পারে না, সেটাই এখানে ঘটছে। যে এটা নিম্ন তাপমাত্রা T2, সেখান থেকে কিছু তাপকে সে নিজের থেকে T2 তে নিয়ে যেতে পারে না, তাই কি করতে হয় না, তার উপর একটা ওয়ার্ক করতে হয়। এই যে ওয়ার্ক করা হয়েছে এর ওপর, ইঞ্জিনের ওপর, যন্ত্রের ওপর, তখন কি করেছে না সে এখান থেকে কিছু পরিমাণ তাপকে নিয়েছে এবং তার সঙ্গে এই ওয়ার্কটাকে অ্যাড করে পাঠিয়ে দিয়েছে Q1 হিসেবে T1 এ। ওকে, তাহলে এখানে যদি আমি এর এফিসিয়েন্সি, কিন্তু এখানে এফিসিয়েন্সি বলা হয় না, এখানে বলা হয় ক্রিয়া গুণাঙ্ক, ঠিক আছে, বা কোএফিসিয়েন্ট অফ পারফরম্যান্স, যেটাকে স্মল ই ধরা হয়। এখানেও সে একই কেস যে আউটপুট বাই ইনপুট। এবার এখানে আউটপুট কি, এখানে আমি পাচ্ছি কি না, এখানে আমার কাজটা যেটা আমি পাচ্ছি অ্যাকচুয়ালি সেটা হচ্ছে কি না, যে আমাদের টার্গেট কি ছিল যে নিম্ন তাপমাত্রা থেকে কিছু পরিমাণ তাপকে উচ্চ তাপমাত্রায় নিয়ে যাওয়া। তাহলে আমি কতটা নিয়ে যেতে পারছি না, অ্যাকচুয়ালি Q2 কে আমি নিয়ে যেতে পারছি। তাহলে আউটপুট আমার Q2, আর আমি তাকে দিয়েছি কি না তার উপর কিছু ওয়ার্ক করেছি, সেটা হচ্ছে ইনপুট, তাহলে বাই W। ওকে, তাহলে Q2 এটাকে আবার এমন লেখা যেতে পারে ক্যালকুলেশন করলে যে Q2/Q1 - Q2, বা এটাকে T2/T1 - T2 হচ্ছে কি লেখা যেতে পারে। যদি ধরো এর ঠিক উল্টো কেস হতো, আদর্শ হতো, তাহলে কি হতো না, আমি কিছু কাজ করতামই না, বিনা কাজ করাতেও হচ্ছে Q2 কে সে নিয়ে চলে যেত, তাহলে W তখন 0 হতো। আর W 0 হলে, W যদি 0 হয় তখন E হচ্ছে গিয়ে ইনফাইনাইট হবে, যেটা সম্ভব না। একই রকম ভাবে হচ্ছে গিয়ে তাপ ইঞ্জিনের ক্ষেত্রেও যদি হচ্ছে গিয়ে এই যে ওয়ার্কটা হচ্ছে গিয়ে আমরা করছি, তারপরে কিছু পরিমাণ Q2 হচ্ছে গিয়ে আমরা এখানে চলে যাচ্ছে কোথায় না T2 তে। ওকে, তাহলে এবার আমরা যাচ্ছি কোথায় না কার্নোট সাইকেল। দেখো কার্নোট সাইকেলে একটা ইঞ্জিনের মধ্যে পরপর 4টে সাইকেল আমরা হচ্ছে গিয়ে ঘটাচ্ছি। কি কি না, একটা হচ্ছে গিয়ে আইসোথার্মাল এক্সপ্যানশন, নেক্সট হচ্ছে গিয়ে অ্যাডিয়াবেটিক এক্সপ্যানশন, নেক্সট হচ্ছে গিয়ে আইসোথার্মাল কম্প্রেশন, এন্ড দেন হচ্ছে গিয়ে অ্যাডিয়াবেটিক কম্প্রেশন। এইখান থেকে শুরু হয়েছে, ছবিটা এখানে আঁকা আছে, A থেকে B C D। প্রথমে A থেকে B কি হচ্ছে না আইসোথার্মাল এক্সপ্যানশন। দেখো আমি বলে দিয়েছি আইসোথার্মাল এক্সপ্যানশন, তাহলে কি ভলিউম বাড়বে, V বাড়ছে, আর V বাড়ছে মানে অবশ্যই P তো কমবে, বাকি টেম্পারেচার কনস্ট্যান্ট, তাই ডেলটি 0, কারণ আমরা আইসোথার্মালে জানি ডেলটি 0 হয়, আমরা আগে দেখেছি।
নেক্সট যেটা হবে বি থেকে সি, সেটা কি না অ্যাডিয়াব্যাটিক এক্সপানশন। এখানেও হচ্ছে কি আয়তন বাড়বে। আয়তন বাড়া মানে কি হবে, প্রেসার কমবে, আর প্রেসার কমা মানে টেম্পারেচারও হচ্ছে কমবে। থার্ড প্রসেস কি হবে না আইসোথার্মাল কম্প্রেশন। সেখানে অবশ্যই আইসোথার্মাল মানে তো ডেলটি তো শূন্য হবে, কম্প্রেশন মানে কি প্রেসার বাড়ছে, আর প্রেসার বাড়া মানে অবশ্যই কে কমবে না আয়তন কমবে। নেক্সট হচ্ছে কি অ্যাডিয়াব্যাটিক কম্প্রেশন হবে, সেটা ডি থেকে এ। সেখানে কি হবে না কম্প্রেশন মানে কি হবে না প্রেসার হচ্ছে কি বাড়বে, আর প্রেসার বাড়ছে মানে আয়তন কমবে, এদিকে প্রেসার বাড়ছে মানে টেম্পারেচার হচ্ছে কি বাড়বে। এবার যদি বলা হয় যে পুরো যে চারটা প্রসেস হলো একটা কার্নোট সাইকেলে টোটাল ওয়ার্ক কত, দেখো টোটাল ওয়ার্ক আমরা জানি, এক্সপানশনের ওয়ার্ক আইসোথার্মালের ওয়ার্কের ইকুয়েশন আমরা জানি, অ্যাডিয়াব্যাটিকের ওয়ার্কের ইকুয়েশন আমরা জানি। প্রত্যেকটা ইকুয়েশনকে হচ্ছে কি বসাবো, প্রত্যেকটা ক্ষেত্রে বসাবো। তাহলে প্রথমবারে হচ্ছে কি আইসোথার্মাল এক্সপানশন, তার জন্য আমরা W1 পাচ্ছি, দেন W2 পাচ্ছি, W3, W4, চারটা ওয়ার্ককে যদি অ্যাড করে দিই তাহলে আমরা পাবো nRT1। আর এই যে ইকুয়েশন গুলো আছে এটা একটু আগে আমরা অলরেডি পড়েছি, আইসোথার্মালে যে ইকুয়েশন ছিল সেই ইকুয়েশন। এবার কি না এই যে এখানে এক রকমের P1 V1 T1 হবে, এখানে P1 V1 T আমাদের কি এতে কি হচ্ছে না P1 V1 যদি T1 হয়, দেন B তে কি হবে P2 V2 বাট T1। কারণ কি প্রথমে কি হচ্ছে A থেকে B কি হচ্ছে না আইসোথার্মাল এক্সপানশন, টেম্পারেচার কনস্ট্যান্ট থাকবে, তাহলে এখানেও T1 হলে এখানেও T1, কিন্তু P1 V1 গুলো হচ্ছে কি চেঞ্জ হবে, এখানে P1 V1 হলে এখানে P2 V2। আর অবশ্যই আয়তন বাড়ছে, তাহলে অবশ্যই এখান থেকে বলতে পারি V2 গ্রেটার দেন হচ্ছে কি V1, আর P2 লেস দেন হচ্ছে কি P1। ওকে, ঠিক একই রকম ভাবে বি থেকে সি, সি থেকে ডি, ডি থেকে এ, এইভাবে আমাদেরকে যেতে হবে। এইভাবে আমরা চারটা ওয়ার্ক পাবো, চারটা ওয়ার্কে যোগ করলে দেখতে পাবো যে W2 আর W4, W2 আর W4 কেটে শূন্য হয়ে যাবে, শুধু W1 আর W2 মানে আইসোথার্মাল গুলাই হচ্ছে কি অ্যাড হবে, দিয়ে যে এটা হচ্ছে কি আমরা পাবো, এটা হচ্ছে কি আমাদের কার্নোট সাইকেলের টোটাল ওয়ার্ক। ওকে, তো এই হচ্ছে কি আমাদের তাপগতিবিদ্যার মোটামুটি যা কিছু ছিল সবকিছু। আমি কিছু কোশ্চেন পিডিএফ করে তোমাদের টেলিগ্রামে দিয়ে দেব, সেখান থেকে তোমরা কোশ্চেন আর তার উত্তরও পেয়ে যাবে। তোমাদের নেক্সট কি চ্যাপ্টার দরকার আমাকে জানাবে, তাহলে তারই হচ্ছে গিয়ে আমরা রিভিশন করাবো। ওকে, থ্যাংক ইউ।